সভাপতি বিকাশ, এরা আমার খুবই পরিচিত। প্রায় আমরা যখন ছাত্র যুব রাজনীতি থেকে করি তখন থেকে এরা সবাই আছে আমার সাথে। কাজে যখন দেখা হয় খুব ভালোই লাগে। বিমানটা নেই, বিমানটা হারিয়ে গেছে, অল্প বয়সে ছেলে উঠছে, তাকে দিয়ে আমরা যুব রাজনীতি করাচ্ছি। আমার খুব প্রিয় এবং লড়াকু নেতা এবং তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চিফ হুইপ কল্যাণ ব্যানার্জি, ভাতৃপ্রতিম রাজীব ব্যানার্জি এবং অরূপ রায়, জনাব আব্দুল গনি সাহেব, এমএলএ স্নেহাশিস চক্রবর্তী, লড়াকু সহকর্মী দিলীপ যাদব, সুবীর মুখার্জি, জনাব কাশেম আলী, আশা মণ্ডল, শেখ ইব্রাহিম এবং বিকাশের নামে আমি আরো আগেই বলেছি, এছাড়া অন্যান্য সকলে। আমি আপনাদের সকলকে কি বলছে দেখো তো, আমি আপনাদের সকলকে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দেখে নাও কি ব্যাপার। ঠিক আছে, আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রচন্ড রৌদ্রের মধ্যেও দীর্ঘক্ষণ ধরে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে সমবেত হয়েছেন কল্যাণ ব্যানার্জিকে সমর্থন করবার জন্য। তৃণমূল কংগ্রেসের ডাকে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং দোয়ায় প্রাণবন্ত করবেন বলে আমি আপনাদের সকলকে আমার প্রণাম সালাম জানাই, ছোটদের অভিনন্দন জানাই। শুধু একটা কথা বলি যে আমি আমার আচ্ছা নিয়ে না বাইরে, ভেতরে এসে বসিয়ে দাও। হ্যাঁ ভেতরে বসিয়ে দাও, ভেতরে জায়গা আছে, বসিয়ে দাও। আমি আপনাদের বলি যে কল্যাণ ব্যানার্জিকে আমাকে অনেকে বলে কল্যাণ কত চিৎকার করে, কেউ কেউ বলে কল্যাণ খুব ঝগড়া করে। আমি তাদের বলি, আমি নিজেও এক্ষুনি বলছিলাম তুমি এত চিৎকার করছো কারণ শরীর খারাপ হয়ে যাবে, একটু আসতে বলো। আসলে এটা ওর কোর্টে প্র্যাকটিস করে করে এটার অভ্যাসই হয়ে গেছে। অভ্যাসটা হচ্ছে ও যখন কথা বলতে শুরু করে তখন চিৎকার করে কথা বলাটা ওদের একেবারে আদতে একটা অভ্যাস হয়ে গেছে, এটা আপনারা বলতে পারেন। দেখুন, মিটিংটা ডিস্টার্ব না করে যদি মেয়েদের ভেতরে আনতে হয় ভেতরে এনে বসিয়ে দিন, একবারে ভেতরে এনে একবারে বসিয়ে দিন, বারবার ডিস্টার্ব না করে। এত মহিলা বসে আছে, যদি দেখেন কিছু আছে বসিয়ে দিন ভেতরে, আমি ওয়েট করছি, আপনারা বসিয়ে দিন। আমি আপনাদের যে কথা বলছিলাম, কল্যাণ কিন্তু আমি যেদিন থেকে দেখেছি ও কিন্তু খুব লড়াকু নেতা। ওর একটা বড় গুণ আছে, আমার সাথে অনেক সময় অনেক ঝগড়া করে, তর্ক করাটা ওর একটা হ্যাবিট আছে।
কিন্তু ওর একটা বড় গুণ যা সমস্ত কিছুকে মানিয়ে নেয়, সেটা হচ্ছে ও কখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে না, যেটা ওর জীবনের সবচেয়ে বড় গুণ। এবং নিজের কনস্টিটিউশনটাকে নিজের মা আম্মার মতো করে ভালোবাসে। এবং আমি জানি দুর্গাপুজোর দিনগুলোতেও আমরা যখন বাড়িতে থাকি, ও কিন্তু শ্রীরামপুরে কনস্টিটিউয়েন্সিতেই থাকে। তার কারণ হচ্ছে ওখানেই লক্ষ্য রাখে, ওখানেই সবার সাথে থাকে এবং কথাবার্তা বলে, এবং পুজোতে বা রমজানে সবসময় নিজের সাথী হয়। আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন কল্যাণ যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লড়াই করে, তার মধ্যে যেমন হুগলি জেলাও আছে, তেমনি তার মধ্যে হাওড়া জেলারও কিছুটা অঞ্চল পড়ে, জগৎবল্লভপুর দুটো অঞ্চল পড়ে। এবং বিশেষ করে গণি সাহেব এখানে আছে, বিমান নেই বিকাশরা আছে, এখানে রাজীব ব্যানার্জি, অরূপ রায়রা সকলেই আছেন, দিলীপ যাদবরা সকলেই আছেন। হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এগুলো একেবারে আশেপাশের জেলা। একটা জেলা আরেকটা জেলার সাথে ওয়েল কানেক্টেড। পাশে উলুবেড়িয়া। হাওড়া একদিকে হচ্ছে টাউন, আর একদিকে হচ্ছে গ্রামীণ। গ্রামীণটাকে উলুবেড়িয়া বলে, টাউনটাকে হাওড়া বলে, কিন্তু জেলাটা হাওড়াই। আপনারা জানেন হাওড়া জেলায় যেমন আমাদের হাসপাতাল আছে, আমরা উলুবেড়িয়াতেও যাতে মানুষ সুবিধে পায়, উলুবেড়িয়ায় আমরা একটা নতুন মেডিকেল কলেজ তৈরি করছি। তাতে 100 সিট থাকবে এবং প্রায় 500 বেডের একটা হসপিটাল তৈরি হচ্ছে 357 কোটি টাকা দিয়ে। তাতে ছেলে মেয়েরা যেমন মেডিকেলে পড়তেও পারবে, তেমনি অনেক মানুষ চিকিৎসাও করাতে পারবেন। উলুবেড়িয়াতে যেমন স্টেডিয়াম তৈরি করে দেওয়া হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল তৈরি করে দেওয়া হয়েছে, সেরকম মনে রাখবেন বেলুড়েও আমাদের 4 একর জমিতে একটা যোগা হসপিটাল তৈরি হচ্ছে, যোগা কলেজ, সেটাকেও 68 কোটি টাকা দেওয়া হয়েছে। উলুবেড়িয়ায় নার্সিং ট্রেনিং কলেজ তৈরি করা হয়েছে, 4,25,00,000 টাকা দেওয়া হয়েছে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে তোলা হয়েছে, সেখানেও প্রায় 20 কোটি টাকা দেওয়া হয়েছে। আমতা গ্রামীণ হাসপাতালকে 240 বেডযুক্ত হাসপাতালে উন্নতিকরণ করা হয়েছে এবং 30,73,00,000 টাকা দেওয়া হয়েছে। এইভাবেই মনে রাখবেন হাওড়ায় আমরা নতুন হিন্দি বিশ্ববিদ্যালয় তৈরি করছি, কারণ অনেক হিন্দিভাষী ভাই বোনেরা আমার আছে, তাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই, তাই তাদের জন্য আমরা তৈরি করছি। হাওড়ায় পানীয় জল শ্যামপুর 1, শ্যামপুর 2, বাগনান 1, বাগনান 2, উলুবেড়িয়া 2, সাকরাইল, বালি ও জগাছা ব্লকের জন্য যাতে মানুষ জল পায়, নলবাহিত জল, তার জন্য 1300 কোটি টাকার একটা প্রজেক্ট দেওয়া হয়েছে শুধুমাত্র হাওড়াতে। বেলুড় তো হাওড়ার মধ্যে, আপনারা জানেন বেলুড়ে প্রায় 100 একর জমিতে একটা বড় টেক্সটাইল হাব গড়ে তোলা হচ্ছে, 2,500 কোটি টাকার প্রজেক্ট, এবং কয়েক হাজার ছেলে মেয়ের ওখানে চাকরি হবে। এছাড়াও আমরা এখানে প্রায় অনেকগুলো ক্লাস্টার গড়ে তুলেছি। আপনাদের এখানে সাঁতরাগাছিতে কোনা এক্সপ্রেসে 2টো ফ্লাইওভার নির্মাণ হচ্ছে 40 কোটি টাকার। উলুবেড়িয়াতে রোড ওভারব্রিজে আরো 34 কোটি টাকা দেওয়া হয়েছে। বকপোতা ঘাটে উদয়নারায়ণপুর জাঙ্গিপাড়া সংযোগকারী দামোদর নদীর উপর সেতু নির্মাণে 32 কোটি টাকা দেওয়া হয়েছে। দামোদর নদীর উপর পুরনো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ দেওয়া হয়েছে 11 কোটি টাকা। বাস টার্মিনাল তৈরি করে দেওয়া হয়েছে, অনেক আইটিআই করা হয়েছে, স্টেডিয়াম আপগ্রেডেশন করা হয়েছে, 108টি মাল্টি জিম তৈরি করা হয়েছে, মিনি ইন্ডোর স্টেডিয়াম করা হয়েছে, যুব আবাস করা হয়েছে, ডুমুর জেলা স্টেডিয়ামের সংস্কার হয়েছে, উলুবেড়িয়া নতুন করে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির ওখান থেকে শুরু করে সারা বাংলা জুড়ে বালি বলুন, বাগনান বলুন, উদয়নারায়ণপুর বলুন, গাদিয়াখালাতে বলুন, গাদিয়ালাতে বলুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গড় ভবানীপুর বলুন, সব জায়গায় বিভিন্ন রকম উন্নয়নের প্রজেক্ট নেওয়া হয়েছে
পলিটেকনিক করা হয়েছে, আইটিআই করা হয়েছে, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হয়েছে। সুতরাং নানা রকম কাজ করা হয়েছে হাওড়া জেলায়। চিৎকার করছেন কেন? মাইক শোনা যাচ্ছে না? ভাই সেটা আলাদা, সেটা আলাদা, সেটা এখন নয়। দ্যাট ইজ নট, এটা তার প্লেস নয়। আমি আপনাদের বলি, প্রত্যেকটা এলাকায় সবকিছু হয় না। আমার বাড়ির সামনে আমি যদি চাই রেল স্টেশনটা হবে, আর আমার বাড়ির সামনে যদি আমি চাই আরেকটা নতুন রেল স্টেশন হবে, রেল হবে, এটা হয় না। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি একদিন বলেছিলাম যে প্রয়োজন তো মনে হচ্ছে লোকসভা থেকে রাজ্যসভায় একটা লাইন করে দেওয়া। উন্নয়নটা যখন হয় মনে রাখতে হবে প্রত্যেকটা ব্লকে ব্লকে হাসপাতাল তৈরি হয় না। একটা ভালো হসপিটাল একটা জেলায় তৈরি হওয়া মানে আপনাকে কলকাতায় ছুটে যেতে হচ্ছে না, জেলার থেকে জেলায় ডেভেলপমেন্ট হচ্ছে। জগৎবল্লভপুরটা উলবেড়িয়া থেকে কত দূর, হাওড়া থেকে বা কত দূর যদি আপনাদের আমি জিজ্ঞেস করি? ভাই এত তো লোকে এত তো পারে না, গভর্নমেন্ট এত পারে না, সম্ভব নয়। আমি যেটা বলি সামনাসামনি বলি, আপনার ইচ্ছা হলে সাপোর্ট করবেন, না হলে করবেন না। আমরা যতটা পেরেছি আমরা ততটা করেছি। জগৎবল্লভপুরে উলবেড়িয়ায় মাল্টি সুপার হসপিটাল চাই বলে আপনি যদি জগৎবল্লভপুরে মাল্টি সুপার হসপিটাল চাই, সম্ভব নয়। একটা মাল্টি সুপার হাসপাতাল করতে গেলে 168 কোটি টাকা লাগে, একটা মেডিকেল কলেজ করতে গেলে 358 কোটি টাকা লাগে। এটা মনে রাখতে হবে। আগে আমরা যখন ক্ষমতায় ছিলাম না, আপনাদের একটু হিসাবটা বুঝতে হবে, একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, 34 বছর নয় 70 বছরে বাংলায় মনে রাখবেন মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল, মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল 70 বছরে। আর আমাদের 8 বছরে, এখনো 8 বছর কমপ্লিট হয়নি, কটা করেছি জানেন? 28টা বিশ্ববিদ্যালয় নতুন তৈরি হয়েছে, আরো 10টা হচ্ছে। অঙ্কটা জেনে রাখুন। সারা বাংলায় আগে 70 বছরে হয়তো 40টা কলেজ ছিল, আমাদের আমলেই আমরা 50টা নতুন সরকারি কলেজ করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আইটিআই পলিটেকনিক ছিল না বললেই চলে, 300টা করে দেওয়া হয়েছে, 300। আমি একদিন ছাত্রী অবস্থায়, আমাদের টালিগঞ্জে কলকাতায় একটা আইটিআই কলেজ আছে, আমার খুব ইচ্ছে ছিল আইটিআই থেকে ট্রেনিং নেওয়ার। আইটিআই পলিটেকনিক কলেজে ট্রেনিং নিলে চাকরিটা হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম, পাইনি, সিট এত কম। আজকে আপনারা বলুন তো, আপনাদের এক একটা জেলায় 5টা 6 প্রতি ব্লকে ব্লকে আইটিআই দেওয়া হচ্ছে। কোন ব্লক বাকি থাকলে পরের ফেসে কমপ্লিট হবে। একবারে তো সব হয় না। আপনি একবারে 3 তলা উঠতে পারেন না। প্রথমে 1 তলা উঠবেন, তারপরে 2 তলা উঠবেন, তারপরে 3 তলা উঠবেন। মনে রাখবেন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। সেই রকম 300টা কলেজ অলরেডি করে দেওয়া হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোকস। প্রায় 186টা কিষাণ মান্ডি তৈরি করে দেওয়া হয়েছে, একটাও ছিল না। কর্মতীর্থ, প্রায় 200টা কর্মতীর্থ তৈরি করা হয়েছে। এগুলো বিল্ডিং তৈরি করতে হয়। মাইনরিটিস ভবন একটাও ছিল না, প্রত্যেকটা জেলায় তৈরি করা হয়েছে। আদিবাসী ভবন জেলায় জেলায় তৈরি করা হচ্ছে। তপশিলি মনে রাখবেন, আদিবাসীদের একটা কমিটি ছিল, তপশিলীদের ছিল না। আমি তপশিলীদেরও ডেভেলপমেন্টের একটা কমিটি আমার আন্ডারে করে নিয়েছি, যেটা চিফ মিনিস্টার নিজে চেয়ার করে। তপশিলীদেরও একটা আছে, আদিবাসীদেরও একটা আছে। এগুলো আগে কিছু ছিল না, মনে রাখবেন। কত নতুন স্কুল হয়েছে, কত কলেজ হয়েছে। আমি হাওড়া খুব ভালো চিনি। হাওড়ায় যা হয়েছে, হুগলিতে যা হয়েছে, সব জেলায় কি এতটা হয়েছে বলুন তো আপনারা আমাকে? মেডিকেল কলেজ সব জেলা পেয়েছে? পায়নি, হাওড়া পেয়েছে। স্টেডিয়াম হাওড়া পেয়েছে, মাল্টি সুপার হাসপাতাল পেয়েছে, ইন্ডাস্ট্রিয়াল সেন্টার পেয়েছে। বালিতে 100 একর জমির ওপর টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক তৈরি করা হয়েছে। এইভাবে মনে রাখবেন, কিষাণ মান্ডি, কিষাণ তীর্থ, পলিটেকনিক, আইটিআই কলেজ যতটা করা গেছে ততটা করা হয়েছে। আগে তো ধান রাখবার গোডাউনও ছিল না।
মাত্র 500 মেট্রিক টন রাখার জায়গা ছিল, আমাদের এই 7 বছরে ওটা প্রায় কয়েক হাজার মেট্রিক টন রাখার জায়গা হয়ে গেছে। মনে রাখবেন, কাজগুলো করতে যে টাকা লাগে, টাকাটা আসবে কোত্থেকে? 2 টাকা কিলো চাল দিলে 1 কিলো চালের দাম হচ্ছে 29 টাকা। দিই যখন 2 টাকা, 27 টাকা কিন্তু গভর্নমেন্টকে দিতে হয় টাকাটা, এটা মাথায় রাখবেন। দয়া করে জেনে রাখুন, আমি এর জন্য আপনাদের বলছি না যে আমরা দেবো না, কখনোই বলবো না। আপনাদের জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কি করে আমাদের কাজটা করতে হয়। আমি 2 টাকা কিলো চাল দিই 8.5 কোটি লোককে, আমায় দিতে হয় কত? 27 টাকা বাড়তি। এটা মাথায় রাখবেন। স্বাস্থ্য ক্ষেত্রে একটা বাচ্চার চিকিৎসা করতে জানতো, ছোট্ট এসইউ একটা ওয়ার্ডের কত তৈরি করা হয়েছে? প্রায় 200। 3 লাখ থেকে 4 লাখ টাকা খরচা হয়, আমরা বিনা পয়সায় করি, এটা মাথায় রাখবেন। সরকারি হাসপাতালে আগে গেলে বেড ভাড়া লাগতো কত, ওষুধের দাম লাগতো কত? আজকে বেড ভাড়া লাগে না, ওষুধের দাম লাগে না, বিনা পয়সায় চিকিৎসা হয়। কিডনি ডায়ালিসিস থেকে শুরু করে একেবারে লিভার ট্রান্সপ্লান্টেশনের চেষ্টা করি। বন্ধু মনে রাখবেন, এমনকি প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে গেলেও 40 থেকে 70% কনসেশনে যাতে ওষুধ পান। ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। আর এইসব কাজগুলো কি করে করেছি? 50,000 কোটি টাকা আমাকে শোধ করতে হয়। 50,000 কোটি টাকা সিপিএম দেনা করে গেছে, কয়েক লক্ষ কোটি টাকা বছরে দিল্লি আমাদের কাছে 50,000 কোটি টাকা কেটে নেয়। 50,000 কোটি টাকা যদি কেটে নেয়, তাহলে আমি করবো কোথা থেকে? আমার যদি এই টাকাটা না কাটতো, সব স্টেট যে টাকা পায় সেই টাকাটা পেতাম। আমি আপনাদের বলছি, আমি প্রত্যেকটা ব্লকেই সোনা ফলিয়ে দিতাম। তাও বলি, জগৎবল্লভপুরে আপনাদের স্পেসিফিক কিছু ডিমান্ড থাকলে আমায় বলবেন, আমি নিশ্চয়ই দেখে দেবো। রাজীব আমাকে বলবে, আমি দেখে দেবো। আমি আপনাদের আবার বলি, জেনে রাখবেন, এইখানে আপনারা জেনে রাখবেন, আমরা কন্যাশ্রী, এই তুমি বললে সব হবে না, যাও, বলে দেওয়া হয়েছে তো, হবে না, যাও ভাবো। টাকা তুমি দেবে, ওস্তাদ বেশি। একটা মেডিকেল কলেজে তারা 400 কোটি টাকা বন্ধ করে দিয়ে, ওখান থেকে 5 কোটি এখানে দিয়ে দিয়ে আমার কোনো যায় আসে না। মেডিকেল কলেজ চাও না এটা চাও, ফুটফুটনি করছো। আমি শোনো ভালো করে, 50,000 কোটি টাকা শোধ করে কাজটা করতে হয়। আমাকে ভারতবর্ষে একটা রাজ্য দেখান বিনা পয়সায় চিকিৎসা দেয়, একটা রাজ্য দেখান বিনা পয়সায় বেড ভাড়া দেয়, একটা রাজ্য দেখেন বিনা পয়সায় চিকিৎসা দেয়। কন্যাশ্রী 70 লক্ষ মেয়ে, আমি 1,000 টাকা করে স্কলারশিপ দিই। কত খরচ হয়? 7,000 কোটি টাকা খরচ হয়। টাকাটা আসবে কোথেকে ভেবেছেন? আমাদের গভর্নমেন্ট যে সামাজিক কর্মসূচি করেছে, ভুলে যান আপনি আপনার ব্লকে। যদি আপনি বলেন আমার ব্লকে স্কুল চাই, আমার ব্লকে হসপিটাল চাই, আমার ব্লকে কলেজ চাই, আবার আমার কন্যাশ্রীও পাবে, আবার আমার 2 টাকা কিলো চালও পাবে, আবার আমার সবুজ সাথীও পাবে, আবার আমার সবুজ শ্রী পাবে, গভর্নমেন্টের টাকাটা আসবে কোথেকে? আমি তো ম্যাজিশিয়ান নই, সব পাচ্ছি। কি পাচ্ছেন না বলুন তো? কোন রাজ্যে আছে? ন কোটি লোকের মধ্যে 8.5 কোটি লোক পায় 2 টাকা কিলো চাল। আগে ছিল 60 লক্ষ, এখন সব সিলিং তুলে দিয়েছি। সরকারি হাসপাতালে সব মেয়েরা আমার কন্যাশ্রী। একসময় বাবা মায়েরা ভাবতেন মেয়েদের বিয়ে দেবো কি করে, আর এখন জেনে রাখবেন মেয়েরা আমার গর্ব। ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, গ্রাজুয়েশন, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল 2,000 টাকা আর্টস পড়লে পাবে, সায়েন্স পড়লে 2,500 টাকা পাবে। সংখ্যালঘু ছেলে মেয়েরা ওবিসি রিজার্ভেশন কত স্কলারশিপ পেয়েছেন? 2,07 লক্ষ আমাদের এই 8 বছরে। জেনে রাখবেন 5 লক্ষ ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড় করে দেওয়া হয়েছে। তপশিলি ছেলে মেয়েরা 70 লক্ষ স্কলারশিপ পেয়েছে, শিক্ষাশ্রী ক্লাস 5 থেকে পায়। এবং যারা হস্টেলে থাকে, হস্টেল ঠিক মতো খাবার দেয় না বলে মাসে 1,500 টাকা করে তার অ্যাকাউন্টে চলে যায়। মনে রাখবেন, আমার এখানে বাংলায় 1 লক্ষ কৃষক 1,000 টাকা করে পেনশন পায়। 2 লক্ষ লোকপ্রশাসন শিল্পী
1000 টাকা করে মাসে পায়। অনেক কয়েক লক্ষ বিধবা আছে পান, সবাই হয়তো পায় না। যারা যারা পাওয়ার যুক্ত, আইন অনুযায়ী মেয়েরা বিয়ে হচ্ছে না, যাদের ইনকাম 1.5 লক্ষের মধ্যে, তারা অ্যাপ্লাই করলেই বিয়ের সময় 25,000 টাকা পায়। রূপশ্রী স্কিম মেয়েদের জন্য তৈরি করা হয়েছে। ছেলে মেয়েরা স্কুলে যাবে, 9, 10, 11, 12 একবার দিয়েছিলাম, এবারে তো সবুজ সাথী সাইকেল ক্লাস 9 কে দিচ্ছি। 1 কোটি সাইকেল দেওয়া হচ্ছে। একটা সাইকেলের দাম জানেন? 3,000 থেকে 3,500 টাকা, বিনা পয়সায়। মিড ডে মিল বিনা পয়সায়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, জুতো থেকে শুরু করে জামা কাপড়, বই বিনা পয়সায়, থালাটাও বিনা পয়সায়। একটা বাচ্চা জন্মালে একটা ভালো গাছ, বাচ্চাটা যখন 18 বছর বয়স হবে, গাছটারও তখন 3-4 লাখ টাকা দাম হবে। সবুজ একটা গাছ। একটা মানুষ মরে গেলে যদি পোড়াতে না পারে, তার পোড়ানোর জন্য, শেষকৃত্য করবার জন্য 2,000 টাকা দেওয়া হয়। কবর দিতে পারছে না, তার জন্য 2,000 টাকা দেওয়া হয়। কি বলছেন? আর কোথার থেকে পাবো? আমার রক্ত বিক্রি করতে করলে তোর ক টাকা হবে? তার তো দাম বেশি হবে না। কৃষকদের জন্য কৃষক বন্ধু স্কিম, কৃষকদের জমির সব খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। 1 বছর হলো কৃষক জমিতে, কৃষি জমিতে মিউটেশন ফিস মুকুব করে দেওয়া হয়েছে। কোন মানুষ তার জমি হস্তান্তর করবে, কোনো মিউটেশন ফি লাগবে না। শস্য বীমা, কারো জমি জলে নষ্ট হয়ে গেছে, এই যে ঝড় জল হচ্ছে, কখনো ঘর ভেঙে যাচ্ছে, কখনো জলে ডুবে যাচ্ছে, আমাদের সরকার প্রত্যেকটা ক্ষতিপূরণ দেয়। জানেন আমার 1200 কোটি টাকা গেছে ক্ষতিপূরণে। এবং শস্য বীমা করে দিয়েছি। কৃষকরা 1 পয়সা কৃষকদের দিতে হয় না। কেন্দ্রীয় সরকারের দিল্লির ভিক্ষে আমরা নিই না। আমার 900 কোটি টাকা দিতে হয় শুধু কৃষকদের শস্য বীমার জন্য। সমস্ত শস্য বীমা আমরা কভার করে দিয়েছি। আপনাদের 1 পয়সা লাগবে না, কিন্তু আপনার জমি রক্ষিত হবে। বলুন তো আমায়, আজকে কৃষকরা চাষ করবে, গভর্নমেন্ট তাকে বছরে 1 একর জমিতে 5,000 টাকা করে দেবে চাষ করতে। কোথায় আছে? খুব কম জায়গায় নেই, খুব কম জায়গায়, এতগুলো একসাথে নেই। দুবার পাবে 2,500 করে। আর যদি কারো কম থাকে, আমাদের এখানে অনেক গরিব কৃষক আছে, প্রান্তিক চাষি, কারো 4 কাঠা জমি, কারো 5 কাঠা জমি, তাদেরটাও চিন্তা করতে হয়েছে। তারাও কেউ 1,000 টাকার কমে পাবে না, 5,000 টাকার রেশিওতেই পাবে। আর 18 বছর থেকে 60 বছর পর্যন্ত যদি কোনো কৃষক মরে যায়, তাহলে তাকে গভর্নমেন্ট 2 লাখ টাকা করে দেবে। এগুলো মাথায় রাখবেন, এগুলো সব করতে হয়েছে। এগুলো করতে কত হাজার হাজার কোটি টাকা লাগে? এবার বলুন, এগুলো করতে কত হাজার হাজার কোটি টাকা লাগে? কত ফায়ার স্টেশন করা হয়েছে, কত নতুন হাসপাতাল করা হয়েছে, কত নতুন স্কুল কলেজ তৈরি করা হয়েছে, কত ব্রিজ তৈরি করা হয়েছে। তো আপনাদের এখানে প্রতিবার বন্যা হয়, উদয়নারায়ণপুর, বাগনান, ওদিকে খানাকুল, ওদিকে পরশুরা ভেসে যায় পুরো। 2,800 কোটি টাকার স্কিম তৈরি করা হচ্ছে, যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, সেচের উন্নয়ন হয়। এটা আগামী 2-3 বছরের মধ্যে হয়ে গেলে 50 লক্ষ লোক সুবিধে পাবেন। এই কাজগুলো হচ্ছে, মাথায় রাখবেন। আরামবাগে বন্যা হয়, 40 কোটি টাকার মাস্টার কাপ পরিকল্পনা হয়েছে, 40 কোটি টাকার। কেলেঘাই, কপালেশ্বরী প্রতিবার বন্যা হয়, 700 কোটি টাকার পরিকল্পনা হয়েছে। টাকাগুলো তো জোগাড় করতে হয়। আমি 2 নম্বরই করি না, আমি যেটা পারবো ফাইন্যান্সকে জিজ্ঞেস করি, আছে ভান্ডারে? যদি বলে হ্যাঁ পারবো সামলাতে, তবে করি, তা নাহলে পারি না। এই তো পানি বন্ধুরা 400 টাকা করে পেতেন, 1,500 টাকা করে দিয়েছে। আমার আশার মেয়েরা দিল্লি থেকে 800 টাকা করে পেতে, সব বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা, আমি 2,000 করে দিয়েছি, পরে আবার 1,000 বাড়িয়েছি, 3,000, প্লাস ওরা আরো কাজ করে সরকারের, তার থেকে ওরা পায়। ICDS 1,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স, আমি কোথা থেকে পাবো এত? সিভিক ভলেন্টিয়ার্স আমাদের ছেলে মেয়েরা মাত্র 3,500 টাকা পেত, আমরা 8,000 টাকা করে দিয়েছি। এইভাবে মনে রাখবেন, ভিআরপির ছেলে মেয়েরা মাত্র 25 দিন কাজ পেত, এখন 245 দিন করে দেওয়া হয়েছে। আগামী দিন হয়তো আরো ভালো হবে। কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল, রোজ চাকরি চলে যেত, 60 বছর করে দিয়েছি ওদের। 60 বছর আগে কারো চাকরি যাবে না, এবং তারপরেও 3 লাখ টাকা করে পাবে যখন রিটায়ার করবে। মাইনে বেড়েছে, যতটা পেরেছি করেছি। টিচারদের, প্যারা টিচারদের 10% করে দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়ালদের জন্য ভাবা হচ্ছে। কলেজ টিচারদের, প্রিন্সিপাল সব চাকরি 65 করে দেওয়া হয়েছে।
ডাক্তারদেরও 65 বছর করে দেওয়া হয়েছে। জেনারেল কাস্টটাকে চাকরি পেত না, 33 বছরে আমরা ওটা 40 বছর করে দিয়েছি সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করবার জন্য। 43 বছর করা হয়েছে শিডিউল কাস্ট আর ওবিসির জন্য, 45 বছর করা হয়েছে আদিবাসীদের জন্য। কল্পনা করে ভাবতে পারবেন না এমন কোনো জায়গা নেই যে করিনি। এমনকি সাংবাদিক বন্ধুরা এত কাজ করে, ওদের জন্য আমি মাভই পর্যন্ত করে দিয়েছি, ওদের জন্য পেনশন করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই জগতে বাঁচতে গেলে সব জগৎটাকে সাথে নিতে হবে। কাজে আপনি যদি বলেন আমার এখানে একটা কিছু হয়নি, এই তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর সব জায়গা। সব জায়গায় তো সব হয় না। আমি মাল্টি সুপার হসপিটাল করছি কেন? ব্লক হসপিটাল গুলোতে আমার ডাক্তার পাচ্ছি না, আপনাকে বুঝতে হবে। হাসপাতাল চাইলে লাভ নেই। সিপিএম কয়েকটা ঘর বানিয়ে দিয়ে চলে গেছিল, ডাক্তারও ছিল না, নার্সও ছিল না, ওষুধও ছিল না। ডাক্তার ওইভাবে দোকানে কিনতে পাওয়া যায় না। মাথায় রাখবেন, লাড্ডু দোকানে কিনতে পাওয়া যায়, জামা কাপড় কিনতে পাওয়া যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। আমি চেষ্টা করলেও ডাক্তার না থাকলে আমি কোথা থেকে তৈরি করব? আমি যদি একটা বিল্ডিং তৈরি করে দিই আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, দুদিন বাদে বলবেন দিদি ডাক্তার কই, আমি কোথা থেকে পাবো? আমার যত ডাক্তার আমি সব নিয়ে নিয়েছি, এমনকি প্রাইভেটে প্র্যাকটিস করে তাদেরও বলছি কাজ করুন। 10,000 নার্স নিয়োগ করেছি, তাতেও কুলোতে পারছি না। এত ডাক্তার নার্স সব নেওয়া হয়েছে, ডাক্তার আর পাওয়া যাচ্ছে না। ভ্যাকেন্সি 10,000, পাচ্ছি 2,500। বলুন এবার মা বোনেরা, আমি কোথা থেকে নিয়ে আসবো? ডাক্তার তো এ নয় যে বাড়িতে আটা বেলে দিল আর রুটি করে দিল। ডাক্তার তো তাকে অপারেশন করতে হবে, তাকে টেস্ট করতে হবে, তাকে জানতে হবে। এগুলো মনে রাখবেন, সেই জন্যই মেডিকেল কলেজগুলো তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? বুদ্ধি খরচ করুন। আমি যদি 15টা মেডিকেল কলেজ তৈরি করতে পারি, আমার 1500 ডাক্তার বাড়বে, আমার 1500 ডাক্তার তৈরি হবে। সেই 1500 ডাক্তার দিয়ে আমি আবার অনেকগুলো করতে পারবো। বুঝতে পেরেছেন এবার কিছু? এটা বোঝার ব্যাপার। আপনাদের কোনো রাগ, আপনাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, বাট আপনি জিনিসটা জেনে নিন, জিনিসটা জানতে হবে। আগে দেখুন, এই যে কৃষক, আজকে কৃষকদের জন্য একটা সয়েল টেস্টিং কার্ড দেওয়া হয়, মাটি পরীক্ষা, কোন মাটিতে কোন চাষটা ভালো হয়, এইটাও পর্যন্ত আমরা করি। এইরকমই মনে রাখবেন যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এমনকি ডানকোনার ফোরফ্রসরিপ লাইনও আমি করে দিয়েছিলাম যখন আমি রেল মিনিস্টার ছিলাম। অনেক মেট্রো রেলও করে দিয়েছি। আপনার হাওড়া বরগাছিয়া, হাওড়া মুন্সিরহাট, লক্ষ্মীকান্তপুর নামখানা, দীঘা তমলুক, একলাখি বালুরঘাট, তারকেশ্বর বিষ্ণুপুর, ময়নাগুড়ি, যোগীগোপা, মনে পড়ে নামগুলো? ফুরফুরা থেকে শুরু করে প্রত্যেকটা করে দিয়ে গেছিলাম। কাজেই আমার হাতের সামনে কিছু পড়লে আর মাথায় যদি ঢুকে যায়, টাকা যদি অ্যাভেলেবেল হয়, আমি করে দেবো। কিন্তু আমি অন্য লোকের মতো নই যে আপনারা একটা বললেন আমি বলে দিলাম তারপর ওটা শ্যাওলার নাশ হয়ে গেল। এটা আমি করি না। আমি যেটুকু পারি আমি সেটুকু করি, আমি যেটুকু পারবো আমি সেটুকু বলবো। আমি বাজে কথা বলি না, ওটা আমার ধরন নয়। আমি রাজনীতি করি সেবার জন্য, মানুষের জন্য। আমি ইনকাম করার জন্য রাজনীতি করি না, আর নিজেকে বেচবার জন্য রাজনীতি করি না। এটা আমার সাথে অন্যদের তফাৎ মানিয়ে রাখবেন। আমি ডিটারমাইন্ড হয়ে ডেডিকেটেড রাজনীতি করি। আজও আমি চিফ মিনিস্টারের চেয়ারে আছি, জেনে রাখবেন আমি 1 পয়সাও মাইনে নিই না, আমার প্রয়োজন পড়ে না। আমি 8 বছর পার্লামেন্টের 1 লাখ টাকা করে প্রতি মাসে আমি পেনশন পেতে পারতাম। 8 বছর 1 পয়সা নিই না। 8 বছর 1 লাখ টাকা করে গুনুন তো, 8 বারং কত হয়? 96 লাখ টাকা, 1 কোটির প্রায়। নিয়েছি, নিইনি? এখানেও মাইনে পেতাম আমি, দরকার হলে 1 লাখ টাকা করে তো মিনিমাম পেতাম। নিয়েছি, নিইনি? তো আমি কোটি কোটি টাকা যে ছেড়ে দেয়, তার জন্য অন্য কিছু কি প্রয়োজন? জগৎবল্লভপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা সিস্টেম করা হয়েছে 50 কোটি টাকা দিয়ে। এটা আমার কাছে ছিল না, কল্যাণ বলল, কারণ সব তো আমি ডিটেলস এখানে এসব আলোচনা করার জন্য আসিনি। এটা রাজ্য সরকারের ইলেকশন নয়, এটা সেন্ট্রালের ইলেকশন। মনে রাখবেন, আমি কি করে চালাই? তাহলে ভাববেন আমি কি চোর না ডাকাত? কি করে চালাই? বিজেপি বলে দিচ্ছে আমি চোর ডাকাত। বন্ধু, কারো জীবনে 1 পয়সা খাইনি। আমি নিজে বই লিখি, আমার 87টা বই পাবলিশড হয়েছে। আমি গান লিখি, আমি গানের সুর দিই, তার থেকে যা পাই তাতে আমার অনেকটা হয়ে যায়। শুধু হয়ে যায় না, এর থেকে আমি আরো অনেককে দিতেও পারি। আমার অত খরচার দরকার নেই। আমি একা লোক, 1 বেলা খাই না, 1 বেলা খাই, তার জন্য আবার এত চিন্তার কি আছে? এত চিন্তার কি আছে? সুতরাং মনে রাখবেন,
আমার সবটাই মানুষকে ঘিরে। আমাকে মানুষকে বলতে হয় না, মানুষ বলবার আগে কাজটা আমি করে দিই। কিন্তু এটা ঠিক নয় যে একটা মিটিংয়ে আমি আসবো তখন আপনি বলবেন কেন, আপনি কেন আপনার এখানে প্রয়োজন আপনি আমাকে আগে একটা চিঠি দিয়ে জানাননি। যদি বলেন হাজার হাজার লোক চিঠি দেয়, ঠিক আছে, কল্যাণ ব্যানার্জির হাতে একটা চিঠি দিন, কল্যাণ আমায় দিয়ে দেবে, চিঠিটা আমার হাতে পৌঁছে দেবে। অথবা রাজীব ব্যানার্জিকে দিন, দিয়ে দেবে আমাকে, এই চিঠিটা তো পৌঁছে দেয় আমাকে। আর আমি যখন রাস্তায় বেরোই আমার কাছে যে চিঠিগুলো থাকে, সব না পারলেও যতটা পারি নিজে দেখি। আমার তো একটা লিমিটেশন আছে, একটা মাথারও তো একটা কাজ করবার লিমিটেশন আছে। আগে তো লোকে একটা ফোন ধরতো না, এখন তো আমাকে রাত 3টে ঘুমোতে পারি না। কাল রাত্রিরে একটা এমন একটা মেসেজ এলো, সারা রাত আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল, রাতে ঘুমোতে পর্যন্ত পারি না। দিনের বেলায় ঘুরে বেড়াই, রাতের বেলায় এই মোবাইল যে আছে না, এটা হচ্ছে একটা বিপর্যস্ত যন্ত্র, এটা হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে খায়, মানে সারাক্ষণ। মনে রাখবেন, এখানে ওই হয়েছে, ওখানে ওই হয়েছে, ওখানে তাই হয়েছে, ওখানে সেই হয়েছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমায় করতে হয়। তবে একটা আমি গর্ববোধ করে বলি, আমার পার্টি আমাকে কখনো ডিস্টার্ব করে না। আমি সরকারের কাজ বেশি করি, আমার পার্টি আমাকে একবারও বলে না দিদি এটা করে দাও, বা দিদি এইখানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি খোঁজ পাই। মাথায় রাখবেন, জগৎবল্লভপুরের বিমান আমাকে যে নারকেল নাড়ু দিত পুজোর সময়, আমি সেটাও মনে রাখি। আবার মনে রাখবেন, পাঁচলার গুলশান যদি কখনো দুষ্টুমি করে, আমি কিন্তু তখনও কিন্তু ওকে ডেকে বলি। যদি আমি কখনো দেখি উদয়নারায়ণপুরের সমীর একটা প্রোগ্রামে এলো না, আমি কিন্তু ছেড়ে দিই না। আমার কল্যাণে যদি ঝগড়া করে, আমিও পাল্টা ঝগড়া ওর সাথে করি। আমি এই জন্য বলছি, আমায় কিন্তু সারা বাংলার প্রত্যেকটা ব্লকের খবর আমি রাখি। আরামবাগে কাল কি হলো, পরশু চন্দ্রকোনায় কি হলো, ভাবাদিঘি থেকে আন্দোলন করছে, বা পাঁচলায় কি হচ্ছে, বা জগৎবল্লভপুরে কি হচ্ছে, বা গণিশায় বোয়াকাপ বোর্ডে গিয়ে কি করছেন, সব খবর কিন্তু আমি রাখি। মনে রাখবেন, প্রত্যেকটা খবর আমি রাখি, কারণ খবর রাখাটা আমার কাজ। এবং সেক্ষেত্রে যেটা যেটা ইনিশিয়েটিভ নিয়ে সঙ্গে সঙ্গে সমাধান করা দরকার করে দিই। এই যে আমি সেদিন বালুরঘাট গেলাম, শুনলাম দুটো পরিবারে গন্ডগোল হয়েছে, কতগুলো বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমায় কিন্তু কেউ যোগাযোগ করেনি। আমি নিজে ফোন করে বললাম, ইমিডিয়েট ওদের বাড়িগুলো তৈরি করে দাও, আর ওদের ঘরে খাবার পৌঁছাও। মালদার 7টা ছেলে মারা গেল কালিয়াচকে, রাজস্থানে কাজ করতে গিয়েছিল, মেয়ে পাঠিয়ে দিল পুড়িয়ে। তাদের ডেড বডি নিয়ে আসা থেকে শুরু করে, তাদের পরিবারকে সাহায্য করা থেকে শুরু করে, আমায় কিন্তু কেউ বলেনি, আমি করে দিয়েছি, এবং তাদের পরিবারকেও সাহায্য করে দিয়েছি। আপনাদের মধ্যে অনেকে আছে, কেউ কখনো বেড়াতে যান, বেড়াতে গিয়ে হারিয়ে যান, আমাদের কিন্তু বলতে হয় না, আমরা নিজেরা তাকে নিয়ে আসি, বা যতটা পারি যতটা সাহায্য করতে পারি, এটাই তো আমাদের কাজ। আগে তো কেউ তাকিয়ে দেখতো না। তাই বন্ধু, এই কাজগুলো আমরা করি, এগুলো আমাদের বলতে হয় না। এই যে 2-3 দিন ধরে ঝড় জল হচ্ছে, কত জমি জলে পড়ে গেছে বলুন তো, কত পাকা ধান নষ্ট হয়ে গেছে, কত আম পড়ে গেছে। আপনারা সবাই খবর না রাখলেও আমি কিন্তু খবর রাখি। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আমার হৃদয়টা চমকায়, কারণ আমি তখন মনে করি, কার মাথায় বিদ্যুৎটা পড়লো, কে মরে গেল রে, কার একটা পরিবার শেষ হয়ে গেল, কার মাঠটা শেষ হয়ে গেল। চিন্তা করবেন না, এইসব ক্ষেত্রে যার যার জমি নষ্ট হয়েছে, যার ফসল নষ্ট হয়েছে, যার বাড়ি নষ্ট হয়েছে, এগুলো সরকার কন্টিনিউয়াস করে, এবং সরকার ইতিমধ্যে সার্ভে করছেও এবং করবেও। এখন তো আগামী 2 মাস চলবে, এগুলো আমরা সবটাই করি। এটার জন্য চিন্তা করবেন না যে আপনাকে কি বলতে হবে, বলার দরকার নেই, বলবার আগে সরকার আপনার কাছে পৌঁছে যাবে। এই জন্যই আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং গুলো করি। সরি, আমি এতগুলো কথা বলে ফেললাম, না বললে হয়তো ভালো হতো, কিন্তু কখনো কখনো জানাতে হয় যে কিভাবে কি পরিস্থিতিতে কাজটা করছি। আমাদের ইনকাম ছিল কত, 21,000 কোটি টাকা। আমরা 8 বছরে 3 ভাগ বাড়িয়েছি, 63,000 কোটি টাকা রেভিনিউ আর্নিং। কিন্তু আমার এখান থেকে কেটে নিয়ে যায় কত, 50,000 কোটি টাকা। দিল্লি ইনকাম ট্যাক্স কাটে কত, 50,000 কোটি টাকা, সেটা আলাদা। যদি আমার না দেয় কত, 7% দিয়ে বলবে এইটা দিল্লি দিয়েছে, মোদিবাবু দিয়েছে, হরিদাসরা দিয়েছে। এখান থেকে টাকা নিয়ে চলে যায়, তার কিছুটা দেয়, তাও পুরোটা দেয় না। এত বন্যা হলো বললাম, 1 পয়সা দিল না। বন্যায় দেয় না, খরায় দেয় না, প্রয়োজনে দেয় না। 365 দিন দেখা পাওয়া যায় না। একটা গান আছে না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ইলেকশনের সময় যখন ইলেকশন আসবে,
তখন বাবুরা কুটুস কুটুস করে কথা বলবে এখানে ওখানে দাঁড়িয়ে, আর বলবে কি বলবে, বলবে কুহু কুহু, মিত্র ভোট দাও ভোট দাও, সবাই শত্রু না মিত্র। আমাকে জিজ্ঞেস করবার আগে বিজেপিকে গিয়ে জিজ্ঞেস করুন। এটা আমার ইলেকশন নয়, এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। যারা ক্ষমতায় ছিল আমরা ছিলাম না। মোদী বাবুকে জিজ্ঞেস করুন গত 5 বছরে কি করেছেন, তারপরে জগৎবল্লভপুরের মাটিতে আমায় জিজ্ঞেস করবেন আপনি কি করেছেন। আমি কি করেছি বলতে আমি বাধ্য মানুষের কাছে যখন আমার ইলেকশন আসবে। তা সত্ত্বেও তো বলে গেলাম এতটা কথা। মোদীবাবু আজ পর্যন্ত কোনো মানুষকে নিজের মনকাবাদ ছাড়া কোনো কিছু মানুষকে কৈফিয়ত দিয়েছে, দেয়নি। আজ কৈফিয়ত দিতে হবে। 5 বছরের মধ্যে 4.5 বছর চায়ওয়ালা বিদেশ ঘুরে বেরিয়েছে, আর এখন চায়ের ভালো নাই, কেটলিও নাই। এখন চায়ের বদলে জেটলি হয়েছে মোদীবাবুর কেটলি। কেটলিও নাই, চাও নাই, দুধও নাই, আর চায়ওয়ালাও নাই। এখন হয়ে গেছে, আমি বলিনি, উনি এখন নিজেকে বলছেন চৌকিদার, আর বিজেপির সব নেতারা লিখছেন টুইটে চৌকিদার। কি লিখছে এখন? চৌকিদার বলছে, আমি এখন চৌকিদার। চৌকিদার কি করবে? দেশ সামলাবে? চৌকিদার দেশ সামলাতে পারবে? তো চৌকিদার কি করতে পারবে? শুনুন, আপনারা তো আপনাদের কথা বলছেন, আমিও শুনছি, কিন্তু সবচেয়ে বড় গুণ কি বলুন তো? প্রধানমন্ত্রী যে এত মিথ্যে কথা বলে এ আমি আগে কখনো দেখিনি। এত মিথ্যে কথা বলতে পারে, হোমওয়ার্ক করে না। আরে একটা রাজ্যে গেলে জানতে হবে সেই রাজ্যের কোন ভাষায় কথা বলে, কি কি মানুষ আছে, কোন কোন অঞ্চল, তার ইতিহাস কি, তার ভূগোল কি, তার ছাত্র যৌবন কি, তাদের কি কি আছে কি কি নেই। ভাই এত মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার আই হ্যাভ নট সিন, আমি জীবনে দেখিনি। মিথ্যেবাদী, সবচেয়ে বেশি মিথ্যে কথা বলার জন্য যদি কোনো পুরস্কার থাকতো তবে আমি মোদীবাবুর নামটা আমি ঘোষণা করব। বাংলায় এসে বলছে মিথ্যে কথা। নমুনা দিই আপনাদের, 2-3টে বলি। বলেছিল 15 লক্ষ টাকা করে কালো টাকা ফেরত নিয়ে এসে আপনাদের পকেটে দিয়ে দেবো। আগের বার ইলেকশনের আগে বলেছিল মোদীবাবু, দিয়েছে? 5 বছরে 2 কোটি করে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়ে বলেছিল, দিয়েছে? বরঞ্চ আরো 3 কোটি বেকার হয়েছে। জিজ্ঞেস করুন, মোদীবাবু বাংলায় এসে বলছে মমতা ব্যানার্জি বাংলায় দুর্গাপুজো করতে দেয় না। মা বোনেরা, দুর্গাপুজো হয় বাংলায়? ভাই বোনেরা হয়? কারা কারা ক্লাব করেন হাত তোলেন তো ছেলেরা। মেয়েরাও কারা কারা ক্লাব করেন? তার মানে দুর্গাপুজো আপনারা করেন? করেন তো মা বোনেরা? করলে একটু জোরে বলুন। আপনারা বাড়িতে কত জোরে জোরে কথা বলেন। দুর্গাপুজো করেন তো? কালী পুজো করেন তো? সরস্বতী পুজো করেন তো? রক্ষাকারী করেন তো? লক্ষ্মী পুজো করেন তো? ঈদ মুবারক করেন তো সংখ্যালঘু ভাই বোনেরা? বড়দিন করেন তো খ্রিস্টান ভাই বোনেরা? তাহলে এই যে মোদীবাবু আর মোদীবাবু সাইনবোর্ড বলে যাচ্ছে মমতা ব্যানার্জি বাংলায় দুর্গাপুজো করতে দেয় না, তাহলে ওনাকে কি করা উচিত? কি করা উচিত প্রধানমন্ত্রী যদি এত মিথ্যে কথা বলে? প্রধানমন্ত্রী যদি এত মিথ্যে কথা বলে তাকে কি করা উচিত? মা বোনেরা এবার যখন আসবেন একটা করে লুকোপ্লাস্টার দিয়ে দেবে, একটা করে লুকোপ্লাস্টার দিয়ে দেবেন, মুখে লাগিয়ে বসে থাকো। যখন কিছু জানোই না, হোমওয়ার্ক করো না, মিথ্যে কথা বলবে না। আমি নাকি আপনাদের সরস্বতী পুজো করতে দিই না? আমাদের কত স্কুলে সরস্বতী পুজো হয়, ক্লাবে ক্লাবে হয়,
স্কুলে স্কুলে হয়, পাড়ায় পাড়ায় হয়, ঘরে ঘরে হয়, সব হয়, শুধু মোদি হয় না। এখানে এসে মিথ্যে কথা বলছে ममता बनर्जी तो रेल मिनिस्टर था लेकिन कुछ नहीं किया है। आमी बोली तुम तो प्राइम मिनिस्टर थे, बंगाल के लिए एक भी ट्रेन नहीं दिया, लेकिन मैं रेल मिनिस्टर जब थे मैं हावड़ा बरगाछिया किया, लक्ष्मीकांतपुर नामखाना किया, हावड़ा अमता किया, एकलाखी बालुरघाट किया, तारकेश्वर विष्णुपुर किया, हम डानकुनी बर्धमान थर्ड लाइन किया, हम डानकुनी फुलपुरा शरीफ दिया, हम मोयनागुड़ी जोगीगोपा दिया, हम दीघा तमलुक दिया, हम मेट्रो रेल कितना दिया, ये सब मातृभूमि दिया, जन्मभूमि दिया, कर्मभूमि दिया, उपासना दिया, आराधना दिया, वंदना दिया, कितना दिया। दुरंतो ट्रेन सबसे स्पीड वाला वो भी मैंने किया। और मोदी बाबू को पूछिए आपने क्या किया? कुछ नहीं किया, खाली झूठा बोलता है, खाली झूठा है। प्राइम मिनिस्टर क्या है, मोदी बाबू क्या है? এত মিথ্যে কথা বলে ভাই, এটা জল জীবন্ত তো সাংবাদিকরা আছে ভাই, এগুলো আমি করিনি, মিথ্যা তো বলছে। হয়েছিল কি হয়নি রেল প্রজেক্ট গুলো? কি ডেঞ্জারাস ভাই, এ কি বলবো আমি, আমার মাথায় কিছু ঢোকে না ভাই। মিথ্যে কথা বলার তো একটা লিমিট আছে, এটা মিথ্যে কথা বলতে বলতে মুখে পোকা পড়ে যাবে। এত মিথ্যে কথা কি করে বলে? শুধু মিথ্যে কথা বলে আর দাঙ্গা লাগায় আর ভোট চায়। তাই মনে রাখবেন, দাঙ্গার জন্য একটি ভোটও হবে না। দুদিন আগে এই চণ্ডীতলায়, কালকে কাল না পরশু, কবে হয়ে গেছে রামনবমী, রাম ঘুমিয়ে পড়েছে নবমী করে। আর দেখুন হঠাৎ করে আরএসএস ওই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতে বাবুরা ডান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, পুলিশের ড্রেসও কোথাও কোথাও পড়েছে বলছে, আবার ওই নন্দীগ্রামের মতো পরে বেরিয়ে পড়েছে। পরে গিয়ে কি করেছে, একটা মসজিদে গিয়ে, আমি আর এটা বলছি না মন্দির মসজিদ ছেড়ে দিন, বললে এটা কমিউনাল ব্যাপার হয়ে যায়, বলবো না। একটা পক্ষকে কি গন্ডগোল করেছে, করে এসে লোককে বলছে সোশ্যাল নেটওয়ার্কে ওরা আমাদের মেরেছে। আমি হিন্দু মুসলমান কারো কোনো দাঙ্গা পছন্দ করি না, হিন্দুও দাঙ্গা করবে না, মুসলমানও দাঙ্গা করবে না, একসাথে থাকবে, এটা আমি চাই। খালি আমার নামে বলবে আমি নাকি হিন্দুদের দেখি না। আচ্ছা, হিন্দু মা ভাই বোনেরা কন্যাশ্রী কারা পায়? আপনারা হিন্দু নয়। সবুজ সাথী কারা পায়? আপনারা হিন্দু নয়। সবুজশ্রী কারা পায়? আপনারা হিন্দু নন। সমবেতীতে ডেড বডি 15 টাকা কারা পায়? হিন্দুরা পায় না। তারকেশ্বর কার্ড কত কোটি টাকা খরচ করেছে? 88 কোটি টাকা। তারকেশ্বর তৈরি হচ্ছে, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক হয়েছে, দেখে আসুন গিয়ে। কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক হচ্ছে, মা তারার মন্দির কত ভালো করে দিয়েছি, দেখে আসুন। বক্রেশ্বর দেখে আসুন, কঙ্কালীতলা দেখে আসুন, দক্ষিণেশ্বর দেখে আসুন, পাথর চাপড়ি দেখে আসুন, ফুরফুরা শরীফ দেখে আসুন। আর মোদি বাবু রাম নাম নিয়ে তো রাম নাম অনেক করেছো, 5 বছরে একটা রাম মন্দির বানাতে পেরেছো? 5 বছরে একটা রাম মন্দির বানাতে পারোনি। যখন ইলেকশন আসে তখন রাম আর সীতাকে মনে পড়ে, তখন গদা নিয়ে বেরিয়ে পড়ে। ওদের হিন্দু ধর্ম মানে গদা ধর্ম, তরোয়াল ধর্ম। আর আমাদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা অস্ত্র নেয় অসুরকে বিনাশ করবে বলে। রাম তো মা দুর্গার পুজো করেছিল, আমরা মা দুর্গার পুজো করি। মায়ের হাতে অস্ত্র থাকে, মা বিনাশ করে অশুভ শক্তি। তোমাদের বিনাশ করবে, জেনে রেখে দাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। মা গো, ক্ষমা করে দাও ওদের, কিন্তু মা বড্ড মিথ্যে কথা বলছে। মুখে লোকো প্লাস্টার লাগিয়ে দাও মা, আর গদাটা কেড়ে নাও মা, আর তরোয়ালটা কেড়ে নাও মা। মানবিক হতে বলো, বকধার্মিক নয়। আমরা হিন্দু ধর্মের লোকেরা করি তো পুজো। কই আমাকে তো কোনো মুসলিম ভাই বোন বলে না আপনি কেন করেন। আমার আমি যখন এই তো রমজান মাস আসছে, 5 তারিখ থেকে শুরু হবে ওদের ইফতার, ঈদে আমি যাই। 30% মুসলিম আমার রাজ্যেও আছে, তাদের উৎসবে আমি যাব না? আচ্ছা বলুন তো মায়েরা আমার, আপনি যখন বাড়িতে রান্না করেন
আপনি কি বড় ছেলের জন্য রান্না করেন আর ছোট ছেলের জন্য রান্না করেন না? মেয়ে ছেলের জন্য রান্না করেন না? মেয়ের জন্য রান্না করেন না? আমি যখন একটা চেয়ারে বসে থাকবো আমার কাছে সবাই থাকবে, সবাই। আমি একটা মানুষ, আমার হাত আছে, পা আছে, কিডনি আছে, লিভার আছে, ব্রেন আছে, তাই তো আমি একটা সম্পূর্ণ মানুষ। দেখুন তো এই যে মেয়েরা এসছে, কেউ লাল শাড়ি পরেছে, কেউ হলুদ শাড়ি, কেউ সবুজ শাড়ি, কেউ গোলাপি শাড়ি, কেউ অরেঞ্জ শাড়ি, কেউ নীল শাড়ি। এটাই তো কালার, কালারে কালার। ধর্মের মধ্যেও মনে রাখবেন, হিন্দু ধর্ম থাকবে, মুসলিম ধর্ম থাকবে, শিখ ধর্ম থাকবে, খ্রিস্টান ধর্ম থাকবে, বৌদ্ধ ধর্ম থাকবে, জৈন ধর্ম থাকবে, পারসিক ধর্ম থাকবে, সর্বধর্ম সমন্বয় থাকবে। আমি মাকে সর্বমঙ্গলা বলে যখন সম্বোধন করি, আমি আল্লাহ দোয়া চেয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বড়দিনেও বলি গড ইজ গুড, গড ইজ গ্রেট। আমি বৌদ্ধ ধর্মের ওখানে গিয়ে বলি বৌদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। আমি মহাবীর জৌরির ওখানেও যাই। আমি যখন ছট পূজায় যাই, গঙ্গা দেবতা পুজো করতে, সূর্য দেবতা পুজো করে বলি ওম নমো জবাকুসুম সংকাশ্যম কাশ্যপ্যাম মহাদতিম ধন্তরিং সর্ব পাপ ঘরত প্রণতস্মি দিবাকরম। সব ধর্ম সবার জন্য, সব ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা উৎসব করি সবাই মিলে, আমরা মিলিত হই সবাই সবার উৎসবে। এটাই বাংলা, এটাই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমরা, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সম্প্রীতি। আর দুটো লোক বাইরে থেকে, দিল্লি থেকে দুটো লাড্ডু নিয়ে এলো আর ডান্ডা নিয়ে দাঙ্গা বাঁধিয়ে দিল, আর আমরাও ব্যাস হিন্দু আলাদা হয়ে গেলাম, মুসলমান আলাদা হয়ে গেলাম। আমি যদি আমার শরীরটাকে ভাগ করি, আমি যদি আমার শরীরটাকে দুটো চিরে ভাগ করে দিই, তাহলে কি আমি মানুষ থাকবো? আমি যদি আমার শরীরটাকে দুটো ভাগে ভাগ করে দিই, আমি মানুষ থাকবো? সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হবে। মনে রাখবেন, ভাগাভাগি করতে নেই, আগুন লাগাতে নেই, দাঙ্গা করতে নেই। বাংলার মাটি ভাগাভাগি করতে এসেছিল ইংরেজরা বঙ্গভঙ্গ সময়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, এটাই আমার বাংলা। বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব। এগুলো মনে রাখতে হবে আমাদের আগামী প্রজন্মকে। আমার ছাত্র যৌবন এই ধার্মিকদের বিরুদ্ধে জোট বাঁধুন তো, প্রয়োজন। আমি বিশ্বাস করি আমার ছাত্র যৌবন পারবে এদের লড়তে, আমার মা বোনেরা পারবে লড়তে। আমার মা বোনেরা যেমন রাধে চুলো বাঁধে। আগামী দিন জেনে রাখবেন, একটা স্বাস্থ্য সাথীর কার্ডও আপনারা পাবেন মা বোনেরা। বাড়ির যে মহিলা গার্জিয়ান সে পাবে স্মার্ট কার্ড, 7.5 কোটি মানুষেরা পাবে। 5 লাখ টাকা করে পরিবারের জন্য প্রাইভেটে ট্রিটমেন্ট করতে পারবেন। এবং আপনার বাড়িতে যদি আপনার মা বাবা থাকে, তার ট্রিটমেন্টও মেয়েরা, বিবাহিত মেয়েরাও পারবে। এই 5 লাখ টাকা করে স্মার্ট কার্ড আমরা মেয়েদের নামে দেবো, বাড়ির মহিলা গার্জিয়ানের নামে। অনেক কাজ আমরা করব, সব কাজ করব, কিন্তু একটা জিনিস মানব না, বিজেপিকে আমি 1 ইঞ্চি জমিও ছাড়বো না। মনে রাখবেন, আগের সিপিএম এর হারমাত গুলো জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, এখন ওগুলো বিজেপির ওস্তাদ হয়ে গেছে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি বাংলায় 3 জন যমজ ভাই, 3 জনের জুড়ি নাই। মাঝখানে বসে আছে রাম, আর 2 পাশে বাম আর শাম। জগাই মাধাই বিদায়, 3 থেকে দাও বিদায়। 3 থেকে বিদায় দিন, বাংলা ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আর আগামী 6 মে আসছে দিন, তোমাদের প্রতি 6 মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। আমার খুব প্রিয় কল্যাণকে ভোট দিন, না হলে কল্যাণ কিন্তু আমার সাথে ঝগড়া করতে পারবে না। কল্যাণকে ভোট দিন, নাহলে আমার কাজগুলো দেখবে কে? কল্যাণকে ভোট দিন, না তো মানুষের কাজ, ভিখারি পাশন থেকে শুরু করে প্রত্যেকটা গরিব মানুষের কাজ ও আইনেও করে বিনা পয়সায়, দেখবে কে? কল্যাণকে ভোট দিন আপনার শ্রীরামপুরের স্বার্থে, বাংলার স্বার্থে। আর দিল্লিতে বিজেপি হাঁটাতে মনে রাখবেন 1426, তাই চাই 42-এ 42। 42টা পেলেই আমরা দিল্লি দখল করব এবং আমরা তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করব। আগামী 6 মে এখানে আসছে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, আর বিজেপিকে গণতন্ত্রের মাধ্যমে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। নোট বদলার বদলি নিন, নোট বাতিলের বদলা নিন, 15 লক্ষ টাকা দেয়নি তার বদলা নিন, কৃষক হত্যার বদলা নিন, বেকারদের চাকরি দেয়নি বদলা নিন,
অত্যাচার করেছে তার বদলা নিন, বিজেপিকে বিদায় দিন, বিজেপিকে হারিয়ে দিন, তৃণমূল সরকার গড়তে দিন, বাংলাকে এগিয়ে দিন, বাংলায় জয় করতে দিন, বাংলাকে জয় করে দিন। জয় হে, জয় হে, জয় হে, জয়ী হও, জয়ী হও, জয়ী হয়। জাগরে 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 আমার নতুন ভোটাররা মিলে, আমার সংখ্যালঘু, আমার শিডিউল কাস্ট, আমার শিডিউল ট্রাইব, আমার ওবিসি, আমার জেনারেল কাস্ট, আমার হিন্দু মুসলমান সব ভাই বোন একসাথে মিলে তৈরি হন। মোদি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জহর। আমি যাওয়ার সময় একটা কথা বলি, মায়েদের, আমার মায়েদের পায়ে আমি প্রণাম জানাচ্ছি। আপনাদের পা গুলোকে অনেক দূর দূর থেকে হেঁটে এসছেন, আপনাদের সবাইকে আমার প্রণাম, সালাম, অভিনন্দন জানাচ্ছি। ছাত্র যৌবন প্রবীণদের অনেক অভিনন্দন। যাবার আগে একটু মঙ্গল ধ্বনি, একটু উলুধ্বনি হবে মা, মা বোনেরা একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে, একটু আল্লাহ তাআলার কাছে প্রে করুন, ইনশাআল্লাহ সকলকে ভালো রাখো। মা বোনেরা একটু জোরে, এই ভাইরা তোমরা কি করবে, তালি দাও, তালি মা বোনেদের জন্য। মা বোনেরা এত ভালো শাক বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, মায়েরা দিল উলুধ্বনি, ভাইরা দিল তালি। আগামী দিন বিজেপিকে করবো মোড়া খালি, নরেন্দ্র মোদীকে করবো মোড়া খালি, ভারত সরকারকে, বিজেপিকে করবো মোড়া খালি। নতুন সরকার করতে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় ভারত, জয় মাতৃভূমি, জয় মা।